প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে নিজের একটা সুন্দর পরিপাটি সংসার থাকবে। আমারও কিন্তু তেমনই একটা স্বপ্ন ছিল। আমার বিয়ে হয়েছে ২০১৯ সালের নভেম্বরে, মানে একদম শেষের দিকে। ২০২০ সালে মার্চ থেকে করোনার জন্য কিন্তু আমাদের বাংলাদেশে মোটামুটি সবকিছু বন্ধ ছিল। ওই মুহূর্তটা ছিল আমাদের জীবনের সবথেকে ট্র্যাজেডিকর মোমেন্ট। আমার মাস্টার্স এক্সাম চলছিল। আমার হাসব্যান্ডের ইনকাম সবকিছু বন্ধ হয়ে গিয়েছিল। একদম শূন্য থেকে শুরু করেছিলাম আমরা। শূন্য থেকে শুরু করেছি বললেও ভুল হবে। আমরা ঋণ থেকে শুরু করেছিলাম। সেখান থেকে একটু, একটু করে আলহামদুলিল্লাহ আজকে এই পর্যন্ত সংসারটাকে নিয়ে এসেছি। এর পিছনে অনেক রকমের গল্প লুকিয়ে আছে। সেগুলা শুধু আমি আমার হাসব্যান্ডকে জানি। আমাদের দুইজনের পরিশ্রমই আজকে আমাদের সংসারটা দাঁড়িয়েছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো, সুস্থ আছো। সুরাইয়া নিয়াজ ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতোই ব্লগটা আমি সকাল থেকেই শুরু করছি, সকালের নাস্তা দিয়ে। আমি যে রুটিগুলো ফ্রোজেন করে রেখেছিলাম ওখান থেকেই ৩ পিস রুটি ছিল অবশিষ্ট, সবগুলো মোটামুটি খাওয়া হয়ে গিয়েছে। তো সেটাকেই হচ্ছে আমি ভেজে নিচ্ছি। আর আজকে কিন্তু মোটামুটি সকালবেলা একটু রোদ উঠেছিল, তারপর থেকে কিন্তু প্রচুর বৃষ্টি শুরু হয়েছে। গত ২-৩ দিন ধরে কিন্তু ঢাকায় টানা বৃষ্টি হচ্ছে, এটা কম বেশি তোমরা সকলেই জানো। নর্মালি হয় প্রত্যেক সপ্তাহে আমি একদিন একদম ডিপ ক্লিন করে নিই আমার বাসাটাকে, পুরো বাসাটাকেই একটু পরিষ্কার করার চেষ্টা করি। এক সপ্তাহের কাজ আমি একদিনে করে নিই, তারপরে কিন্তু একটু রিল্যাক্স থাকা যায়। তবে ডেইলি কাজগুলো কিন্তু আমাদের ডেইলিই করতে হয়, টুকটাক মোছা, ঝাড়ু দেওয়া, এটা সেটা সেইগুলো তো থাকবেই। তবে ডিপ ক্লিনটা কিন্তু আমি সপ্তাহে একবারই করে থাকি। আমার আজকে ব্লগটাও কিন্তু আমি সেভাবে সাজিয়েছি। আই হোপ তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আমার যে সকল আপু এবং ভাইয়ারা এই মুহূর্তে আমার ভিডিওটা ওয়াচ করছো, লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক করে দিও। আর যদি ভালো লাগে মিষ্টি করে একটা কমেন্ট করে দিও। যারা প্রথমবার আমার চ্যানেলটা ভিজিট করছো, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। আর এদিকে লাইনের চুলার অবস্থা না বললেই নয়, ওটাতে চায়ের পানি বসিয়ে রেখেছি, জানি না আদৌ হবে কিনা। আর হচ্ছে আমার সিলিন্ডারের চুলাতেই আমি রুটিটা ছেঁকে নিচ্ছি। যেহেতু এটা নর্মাল ফ্রিজে ছিল, সেটার জন্য কিন্তু আমি অল্প আজে একটু ছেঁকে নিচ্ছি। নর্মালি হয় কি, যদি আমি একটু আঁচটা বাড়িয়ে দেই তাহলে কিন্তু রুটিটা একদম ভালো লাগবে না খেতে। তো আমি আঁচটাকে একটু লো করেই হচ্ছে সেঁকে নিচ্ছি। তো মোটামুটি হচ্ছে আমার কিন্তু ২টা ছাঁকা হয়ে গিয়েছে। এটা হচ্ছে ৩ নাম্বার রুটিটা ছেঁকে নিচ্ছি। আমার হাজব্যান্ড কিন্তু গ্রামে গিয়েছিল, তো হচ্ছে আজকে চলে আসবে। আর এটার জন্যই ভাবলাম, যেহেতু ও বাসায় নেই, ওয়েদারটাও ভীষণ ভালো আছে, আমি আজকে এই ঘর পরিষ্কারের কাজটা করে ফেলি। আর আমার হেল্পিং হ্যান্ড উনিও যে আজকে আসবে এটা আমি জানি, কারণ হচ্ছে একদিন না আসলে তার পরের দিন কিন্তু ঠিক চলে আসে। এই তো আমি হচ্ছে গতকালকে গরুর মাংস রান্না করেছিলাম, ওটা দিয়ে রুটিটা খাবো। আমার প্রিন্সেস হচ্ছে নিউটেলা দিয়ে রুটি খাচ্ছে, মানে ব্রেড খাচ্ছে। আর আমি হচ্ছে আমার গরুর মাংস দিয়ে রুটি খেতে ভীষণ পছন্দ। আর 3টা রুটি নিয়ে নিয়েছি, কারণ একটা রুটি রেখে দিব, আবার কবে খাওয়া হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই রুটিগুলো একটু ছোট ছোট, ভালোই ছোট ছিল, বাট মোটা মোটা ছিল। সেই ভাবনা থেকে 3টা রুটি ভেজে নিয়েছি। দেখা যাক কত দূর খেতে পারি। আর যদি খেতে না পারি বাকিটা থাকবে, পরে খেয়ে নেবো যখন ক্ষুধা লাগবে। খাওয়া দাওয়া শেষ করেই তো আমি বেডশিট চেঞ্জ করবো, বালিশের কাভারগুলো খুলে নিয়েছি। আর একটা একটা করে আমার প্রিন্সেস সব নিচে ফেলে দিচ্ছে, মানে সে জানে এগুলো খুললেই ওয়াশ করতে হয়। আজকে ওয়ালগুলা, তারপরে হচ্ছে আমার ওয়ালমেটগুলা সব কিছু পরিষ্কার করবো। আর ফ্যানটা দেখো কতটা ময়লা হয়েছে। প্রতি সপ্তাহে কিন্তু ফ্যানও পরিষ্কার করতে হয়, এটা কিন্তু 1 সপ্তাহ হয়ে গিয়েছে। আর যেহেতু আমার মানে বেবি ছোট, ও সারাক্ষণই ফ্যানটা কিন্তু ওর জন্য ছেড়ে রাখতে হয়, এটার জন্য ময়লাটা একটু বেশি হয়ে যায়। গুছানোর আগে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম, কারণ সব সময় দেখা যায় কি গুছগাছ করেই কিন্তু ভিডিও করা হয়। তো আজকে ভাবলাম কেননা এলোমেলো ঘরটাও দেখিয়ে দেই। আর আমি আমার বেবিকে কখনোই কিছু বলি না, কারণ হচ্ছে ও যেহেতু বাসায় একা থাকে, ওর মোর মতো করে এলোমেলো করে খেলে। বাট কিছুই বলার থাকে না। আসলে আমার ঘরটা কখনোই অপরিষ্কার থাকে না, বাট আমার ঘরটা অনেক বেশি এলোমেলো থাকে, কারণ যেহেতু আমার ছোট্ট একটা প্রিন্সেস আছে। তো আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি, কারণ আমার কাজের আপা যে উনি চলে আসলে কিন্তু এই বাড়তি কাজগুলো একদমই করতে পারবো না, সেজন্য ভাবলাম এখনই শুরু করে দেই। বেসিক্যালি আমার একটা প্রবলেম হয় কি, আমি সকালে নাস্তা করার পরে মোবাইলটা হাতে নিলে কিভাবে যেন আমার 1-2 ঘন্টা চলে যায়, সেটা আমি একদম বুঝতেই পারি না। আজকেও কিন্তু সেম হয়েছে, নাস্তা খাচ্ছিলাম আর মোবাইলটা স্ক্রল করতে করতে দেখি 35 মিনিট হয়ে গিয়েছে। তাই আর একদমই সময় অপচয় না করে কাজে লেগে গিয়েছি। আগে কাজ করি, তারপরে হচ্ছে বিকালবেলা রেস্ট নিতে পারবো। আর আমি একটু অন্য টাইপের মানুষ, কারণ আমার হচ্ছে গত ভিডিওতে একটা আপু কমেন্ট করেছিলেন, আমার ভীষণ ভালো লেগেছে যে আপু তুমি কত কাজ করো, অসুস্থ শরীর নিয়ে আবার সেলাই মেশিনে বসেছো, আমি হলে কখনোই পারতাম না, এই টাইপের একটা কমেন্ট করেছি। আমার বেশ ভালো লেগেছে। অ্যাকচুয়ালি আমি একটু এরকমই, আমি কখনোই শরীর খারাপ, আমার ভালো লাগছে না এসব বলে না ফাঁকিবাজি করতে পারি না। এটা কেন যেন আমার আসেও না, আমার সিম্পেথিটা মানুষের খুব একটা ভালো লাগে না, যেটা আমি কখনোই করি না। আমি লাস্ট হচ্ছে 2-3 বার মানে অনেক বড় বড় অসুস্থ হয়েছিলাম। বড় বড় বলছি এটার জন্য যে হসপিটালে ভর্তি হতে হয়েছে।
লাস্ট বার কয়েক মাস আগে আমার যখন গল ব্লাডার স্টোন সার্জারি হয়েছিল, তখনও কিন্তু আমার মানে ব্যথার পরিমাণ এত বেশি ছিল। আমার এক্সাক্টলি মনে নেই, তবে যতটুকু মনে আছে 375 নর্মাল থাকে, সেখানে আমার 2585 ছিল। এবার বুঝতে পারছো আমি কি পরিমাণ সহ্য করতে পারি। ডক্টররাও হিমশিম খেয়ে গিয়েছিল যে এতটা অবস্থা খারাপ আপনারা আগে কেন দেখেননি। আমি আসলে এইরকম একজন মানুষই। যাই হোক, আমার ভিতর দিয়ে ধরো 80% হয়ে যাবে সমস্যা, তারপরে সেটা আমার বাইরে প্রকাশ পাবে। অনেকেই দেখি আমার ঠান্ডা লেগেছে, আমার সর্দি লেগেছে, আমার জ্বর এসেছে, বিছানা থেকে উঠতে পারে না। অনেকেই বলে ভুল হবে, আমার নিজের মানুষদের মধ্যে এরকম আছে যে জ্বর হয়েছে বিছানা থেকে উঠতে পারছে না। বাট আমার ক্ষেত্রে কখনো এরকমটা হয় না। আমার যতই শরীর খারাপ হোক, আলহামদুলিল্লাহ আমার কাজগুলো আমি নিজেই করে থাকি। আর যখন একদমই পারি না, তার মানে আমার অবস্থা একদমই ভয়াবহ, এজন্যই পারছি না। বিষয়টা এরকম, আমার হাজব্যান্ড আমাকে সবসময় একটা কথা বলে, তোমার অসুস্থতা তো ভিতর থেকে 80%, যখন একদম হয়ে যায় তখন তোমার বাইরে প্রকাশ পায়। তুমি কখনোই বলো না, এতটা হার্ড থাকা ঠিক না, কখন কোনো সমস্যা হয়ে যায় একদমই বলা যায় না। তো যাই হোক, যেটা বললাম যে আমার গল ব্লাডার স্টোন সার্জারির আমার 1 সপ্তাহ হসপিটালে ছিলাম, প্রচণ্ড অসুস্থ ছিলাম। কারণ প্রথম অবস্থায় আমি ভেবেছিলাম গ্যাসের সমস্যা, সেই অনুযায়ী কিন্তু আমি ওষুধ খেয়েছিলাম। আর এর আগেও আমার 2-3 বার পেইন উঠেছিল, বাট আমি একদমই মূল্যায়ন করিনি। আমি যেটা বললাম, আমি খুবই শক্তপোক্ত একটা মানুষ। আর এটার জন্য আমার প্রবলেমটা একটু বেশি হয়েছিল। নর্মালি এসব সার্জারিতে কিন্তু খুব একটা সমস্যা হয় না, 24 ঘন্টার মধ্যেই ছেড়ে দেয়। আর আমার যেহেতু ব্যথার ইউনিটটাও প্রচুর বেশি ছিল, তো আমার সার্জারি করাই যাবে না এরকমটা ছিল, যদি আমাকে না কমাতে পারে। তো এটার জন্য আমার সমস্যাটা বেশি হয়েছিল। আমার যেদিন সার্জারি হয়েছে তারপরের দিনই কিন্তু আমাকে ছেড়ে দিয়েছে। দেন তখন থেকে বাসায় এসে কিন্তু টুকটাক মোটামুটি আমার মা ছিল, বোন ছিল, তবুও আমার কাজগুলো আমি নিজে করেছি। কারণ আমার বেবিটা যেহেতু অনেক ছোট, আর অনেক দিন পরেও আমাকে পেয়ে আমার হাতে খাবে, আমার হাতে গোসল করবে। তো এইসব টুকটাক হাঁটা চলা আমি সবই করেছি। তারপরে কিন্তু আমার আরও বেশি সমস্যা হয়ে গিয়েছিল, প্রস্রাট ইনফেকশন হয়ে গিয়েছিল। আর সেই সমস্যাটা নিয়ে কিন্তু আমি 6 মাস ভুগেছি, প্রস্রাট ইনফেকশন নিয়ে। আমার পয়জন পড়তো, তারপরেও কিন্তু আমার ঘোরাফেরা, খাওয়া দাওয়া, কাজকর্ম সবই চলেছে। যখন কাউকে বলতাম বা দেখাতাম, আমাকে দেখে তো আর কেউ বুঝতে পারতো না আমি সিক আছি। যখন দেখতো তখন বলতো, তারপরেও তুমি এত কিছু কিভাবে করো, তুমি এখনো স্থির আছো। তো যাই হোক, আমার আসলে মানুষের সিম্পেথিটা খুব একটা ভালো লাগে না। আমার নিজের সংসার, আমার নিজের হাজবেন্ড, আমার বাচ্চা, আমাকেই তো দেখাশোনা করতে হবে। হয়তো বা কেউ খুশিতে বা 2-4 দিন হয়তো বা আমাকে হেল্প করবে, তারপরে কাজগুলো কিন্তু আমাকেই করতে হবে। কি দরকার আছে শুধু শুধু অন্য মানুষকে কষ্ট দেওয়ার, প্রেশানিতে রাখার। তবে একটা কথা না বললেই নয়, আমার হাজবেন্ড যথেষ্ট হেল্প করে আমাকে, সেটা মানসিকভাবে বলো, আমার সংসারের কাজকর্ম দিক দিয়ে বলো। তবে হ্যাঁ, ওর একটু প্রবলেম আছে, সেটা ও হুটহাট রেখে যায়, বাট ওর একটা 10 মিনিটও থাকে না। তবে আমাকে যথেষ্ট হেল্প করে, এটা আমি অকপটে স্বীকার করতে পারি। আর ও যদি এতটা হেল্পফুল না হতো তাহলে কিন্তু কখনোই আমি এই কাজগুলো করতে পারতাম না। যাই হোক, নিজের অনেক গল্প করে ফেলেছি। তো ঘরটা তো মোটামুটি ওয়াল টোয়ালগুলো ক্লিন করে নিয়েছি। আর এই তো ফ্লাওয়ারগুলো আমি ধুয়ে নিয়েছি। প্রথমে জাস্ট আমি একটু শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিয়েছি, কারণ যেহেতু আমার এগুলা মানে খুব একটা দামি ফুল যে ওইগুলো না, মোটামুটি নর্মাল ফুলই বলা যায়। তো এইগুলো যদি আমি সাবান দিয়ে ধুই তাহলে কিন্তু পাশ থেকে পাতা পাতা উঠে যাবে। সেটার জন্য একটু শ্যাম্পু দিয়ে আগে একটু মানে ভিজিয়ে নিয়েছি, তারপরে হাত দিয়ে জাস্ট ধুয়ে ফেলেছি। আর দেখো কতটা ক্লিন হয়েছে আমার ফুলগুলা। জাস্ট এখন আমি পানিটা ঝরিয়ে নিব। দেন যখন ফুললি শুকিয়ে যাবে তখন এইগুলা জায়গা মতো রেখে দেব। আর বাকি যে ফ্লাওয়ারগুলো ছিল ওইগুলা কিন্তু আমি আগেই ওয়াশ করে নিয়েছি, মানে ওইগুলো আর করতে হবে না। তবে এইগুলা বেশ ময়লা হয়েছিল, তাই করে নিলাম। আমার শূন্য থেকে সংসারটাকে সাজিয়ে গুছিয়ে এ পর্যন্ত নিয়ে আসছি। যদিও আহামরি অনেক কিছু নাই, বাট আমার যতটুকু আছে আলহামদুলিল্লাহ আমি এগুলাতে স্যাটিসফাই। শূন্য থেকে বললে ভুল হবে, আমরা একদম ঋণ থেকে শুরু করেছিলাম। যখন করোনা ছিল তখন খুবই খারাপ অবস্থা গিয়েছিল। দেন আমার হাজবেন্ডের ইনকাম কিছু ছিল না, ও যেহেতু দেশে বাইরে ছিল, ওর ব্যবসা ট্যাবসা সব বন্ধ হয়ে যায়। আর তখন আমাদের সবেমাত্র নতুন বিয়ে হয়েছে। তো যাই হোক, অনেক প্রবলেমই কিন্তু তখন ছিল, সেগুলো মনে পড়লে ভীষণ খারাপ লাগে। আমি টিউশনি করতাম, আর টিউশনি দিয়েই কিন্তু আমাদের চলতো। ওই মুহূর্তটা ভীষণ কষ্টের ছিল। তারপর ওখান থেকে মুভ অন করে আস্তে আস্তে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক কিছু দিয়েছে। আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব। হয়তোবা সামনে আরও কিছু করতে পারবো যদি আল্লাহ চায়। আমার 5 বছরের সংসার লাইফে আমি একটা জিনিস শিখেছি, সেটা ধৈর্য আর পরিশ্রম। এই দুইটা জিনিস যার ভিতর আছে সে কিন্তু অবশ্যই সাকসেস হবে আল্লাহর রহমতে। কারণ পরিশ্রম না করলে কখনোই সফলতা আসে না, আর ধৈর্য না ধরলে কখনোই লক্ষ্যে পৌঁছানো যায় না, এটা আমরা সবাই জানি। আর তার ফলে কিন্তু আলহামদুলিল্লাহ যতটুকু পেরেছি নিজের মতো করে ঢাকা শহরে বাসা ভাড়া নিয়ে থাকতে পারছি, খেতে পারছি, নিজের ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করারও কিন্তু আল্লাহ তৌফিক দিয়েছেন, করতে পারছি। সেটার জন্য আমি সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। তো
তো আমার এই ছোট্ট সংসারটা কিন্তু আস্তে, আস্তে বড় হবে, বাচ্চা বড় হবে। সবকিছুই কিন্তু একটা সময় হয়েছে যে যখন আমরা হচ্ছে সাবলেট থাকতাম এক রুম নিয়ে, তখন থেকে এখন দেখো একটু, একটু করে কত কিছু লাগে। সংসারের জন্য কত কিছু কিনতে হয়, কত কিছু প্রয়োজন হয়। দিন যাচ্ছে আর আমাদের কিন্তু চাহিদা, প্রয়োজনীয়তা কিন্তু বেড়ে যাচ্ছে। আমি মোটামুটি বেডটাও কিন্তু হচ্ছে বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি, খাটটাও হচ্ছে পরিষ্কার করে নিয়েছি, আর ফ্যানটাও কিন্তু অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছি। দেখো কতটা একদম ধবধবা ক্লিন হয়ে গিয়েছে। আর এই তো মোটামুটি কিন্তু সব রুমটা গুছিয়ে নিয়েছি, অফ ক্যামেরায় বেডশিট বিছিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমার কি অবস্থা ডাইনিং টেবিলের। তো ২টা বেডরুম গুছিয়ে ফেলেছি। একটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আরেকটা করলাম না, কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। এখন হচ্ছে ডাইনিংটা গুছাবো। বাট তার আগে হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিব, আর রান্নাটা বসিয়ে দিয়ে ডাইনিংটা গুছাবো। আমার কাজের আপা উনি হচ্ছে কাপড় ধুচ্ছে। কাপড় ধোয়া শেষ হলেই কিন্তু উনি ঘর মুছতে আসবে, তার আগেই ডাইনিংটা আমি ক্লিন করে দিব। এদিকে ইলিশ মাছ ভাজবো, আর হচ্ছে বেগুন, আর হচ্ছে আলু ভর্তা করব, আর খিচুড়ি রান্না করব, কারণ অলরেডি কিন্তু বৃষ্টি পড়ছে, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো আমি কিন্তু সব কিছু গুছিয়ে নিয়েছি। এরই মধ্যে হচ্ছে আমি ডাইনিং টেবিলটাও একটু একটু করে গুছিয়ে নিচ্ছি কাজের ফাঁকে ফাঁকে। তো ভাবলাম আগে মাছ টাছগুলো ভেজে নেই, এগুলা কিন্তু লবণ টবণ দিয়ে মেখে রেখেছিলাম অনেক আগেই। আর ডাইনিং টেবিলটাও ক্লিন করে নিচ্ছিলাম, কারণ যেহেতু মোটামুটি কাজ এখন আর ওই রকম নাই, শুধু হচ্ছে কাজের আপা ঘরটা মুছে দিলেই হয়ে যাবে। তো ভাবলাম এত সুন্দর ওয়েদারে খিচুড়ি রান্না না করলেই কিন্তু নয়। তবে আমার হাজব্যান্ডকে ভীষণ মিস করছি, ও খাবে হয়তো বা রাতে এসে, বাট দুপুরে তো আর আমাদের সঙ্গে খেতে পারবে না। আমি আমার হাজব্যান্ড আমরা দুজনেই হচ্ছে খিচুড়ি প্রেমী মানুষ। আমাদের বৃষ্টি মানেই খিচুড়ি, বিশেষ করে শীতের দিনে কিন্তু আমরা প্রচুর খিচুড়ি খাই। গরমের সময়টাতে খুব একটা খাওয়া হয় না, কারণ খিচুড়ি খাওয়ার পরে কিন্তু অনেক বেশি পানি পিপাসা লাগে, সেটার জন্য বেসিক্যালি করতে চাই না। তো এখন যেহেতু বৃষ্টি পড়ছে আর গত কয়েকদিন ধরেই কিন্তু বৃষ্টি হচ্ছে, ভাবলাম কেন না আজকে খিচুড়ি রান্না করি। মোটামুটি অনেক কাজ করেছি, লেট হয়ে যাচ্ছিল রান্নাবান্না করতে। তো ভাবলাম আজকে শর্টকাট এই কাজগুলাই করে নেই, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখন হচ্ছে মাছ ভেজেছিলাম, ওই হচ্ছে কড়াইটাতেই হচ্ছে আমি বেগুন ভাজছি। তোমরা অনেকে হয়তো আবার প্রশ্ন করতে পারো যে আমার কড়াইটা এত কালো, আমি কেন পরিষ্কার করি না। অ্যাকচুয়ালি আমি এটা যতবারই পরিষ্কার করি না কেন, মানে পরিষ্কার করলে না আমি এই কালো অবস্থায় যেরকম তৃপ্তি নিয়ে কাজ করতে পারি, পরিষ্কার করার পরে না ওইরকমভাবে কাজ করতে পারি না। আর এটাতে এত সুন্দরভাবে সব কিছু হয়ে যায়, মনে হয় তেল ছাড়াও ভাজা যাবে, এতটা তৈলাক্ত হয়ে গিয়েছে। সেজন্য আর ওইভাবে মানে ক্লিনও করা হয় না। আমার ভিডিও এই পর্যায়ে যদি আমার কোনো প্রিয় আপু এবং ভাইয়া থেকে থাকো, তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যদি লাইক করতে ভুলে যাও, প্লিজ একটা লাইক করে দিও। যারা প্রথমবার আমার চ্যানেলটা ভিজিট করছো, যদি ইচ্ছে করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। তো বেগুনগুলো হচ্ছে আমি উল্টে পাল্টে ভেজে নিব। আর যেহেতু এগুলো আমি মোটামুটি একটু পাতলা করেই কেটেছি, তাই খুব একটা ভাজতে হবে না। মানে খুব একটা সময় লাগেনি, কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে একটু মিষ্টি কুমড়াও ভাজি করছি। এটা হচ্ছে কাটাই ছিল ফ্রিজে, গতকালকে করেছিলাম, তো অনেকটা রয়ে গিয়েছিল, তো ভাবলাম এটাকেও ভাজি করি। ছোটোবেলা কিন্তু এই ভাজিটা অনেক খেতাম, খুব ভালো লাগে আমার, আমার দাদি আমার মা করতো। যেই ভাবা সেই কাজ, ভাবলাম কয়েক পিস আছে ভেজে নেই, ভালো লাগবে। আর এর মধ্যে কিন্তু আমার ডাইনিং টাইনিং গুছানো হয়ে গিয়েছে, মোটামুটি সব কাজই গুছিয়ে ফেলেছি। এখন শুধু রান্নাঘরটা রান্না করে চুলাটা মোছাটাই বাকি আছে। পাশের চুলাতেই খিচুড়ি হচ্ছে, তো আমি বাকি কাজগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি। ডাইনিংটাও কিন্তু আগেই গুছিয়ে নিয়েছি, আমার কাজের আপাও চলে গিয়েছে আরও আগে। জাস্ট এখন হচ্ছে খাবার রেডি করার পালা। আর ভর্তা করব। নর্মালি হচ্ছে বেগুনের সঙ্গে আমার একটা মরিচের ভর্তা খেতে ভীষণ ভালো লাগে, কাঁচা রসুন মরিচ পেঁয়াজের ভর্তা, ওটা ভেজে করলে এত মজা লাগে খেতে, এটা জাস্ট বলে বুঝাতে পারবো না তোমাদের, আমার এটা এত পছন্দের খাবার। তো আমার ভর্তাটাও করা হয়ে গিয়েছে, এখন খেতে বসবো। গোসল করে নিয়েছি, সারাদিন পর ভীষণ টায়ার্ড লাগছে। আর খিচুড়িটা ঢেকে রেখেছিলাম যাতে গরম গরম থাকে, আমি আমার বাচ্চা মামি খেয়ে নিব। তার আগে আমার হাজব্যান্ডকে একটু কল দিয়ে দেখালাম যে মজার একটা খাবার রান্না করেছি। খাওয়া দাওয়া শেষ করে মামি রেস্ট নিয়েছিলাম, ওর বাবা কিন্তু চলে আসছে সন্ধ্যার পরে, আর ওর জন্য কত খাবার দাবার নিয়ে আসছে, ও কিন্তু ভীষণ খুশি। তো আমার হচ্ছে ভাসুর যে আসলো কয়েকদিন আগে, নিজের হেলিকপ্টার নিয়ে আসছিল, তো ওই ভাইয়ার কাছে কিছু জিনিসপত্র ছিল, মানে নিজের জন্য নিয়ে আসছে চিরুনি, তারপরে হচ্ছে ওর হচ্ছে হেয়ার ক্লিপ আছে, হেয়ার ব্যান্ড আছে, মালা, হাতের ব্রেসলেট, ওইগুলো ভীষণ পছন্দ করে আর খুব খুশি হয়ে গিয়েছে। বাকি খাবার দাবার তো আমার হাজব্যান্ড নিয়ে আসছে, কারণ খালি হাতে আসাই যাবে না বাসায়। আর এই তুলি ব্যান্ডও কিন্তু আমার ভাসুরই দিয়েছে আমার মেয়েকে, আমার হাজব্যান্ডের চাচাতো ভাই। তো যাই হোক, ও তো অনেক খুশি হয়েছে এইগুলো পেয়ে। আর হচ্ছে এখানে ওর হেলিকপ্টারের ব্যাটারিও ছিল। দেন আমার হাজব্যান্ডকে একটা ঘড়িও গিফট করেছে ভাইয়া। তো যাই হোক, এগুলো দেখছিলাম আর আমি ভিমবার নিয়ে আসতে বলছিলাম, কারণ আমার ভিমবার শেষ হয়ে গিয়েছে সেটার জন্য। তো
তো ও তো ভীষণ খুশি আর আমাকে বলছিল, "মাম্মি এখানে কয়টা ব্যান্ড তুমি বলো তো?" তা ওকে খুলে দিলাম যে, "তুমি দেখো কয়টা আছে।" ওর তো চিরুনিটা ভীষণ পছন্দ হয়েছে, ব্রাশ চিরুনি। ওর মানে খুব ইচ্ছা ছিল এরকম একটা চিরুনি থাকবে। বাট আমি দেশে যেগুলা পাই ওইগুলো আমার মন মতো হয় না। মানে বড় সাইজের দেখা যায় ভালো লাগে না। বাট এটা কিন্তু আমার বাচ্চার ভীষণ পছন্দ হয়েছিল। দেন এই তো আমার হাসব্যান্ড দুধ নিয়ে আসছিল। বাকি দুধগুলা তো ফ্রিজে রেখেছি। প্রায় ৫ কেজি দুধ ছিল। তো ১.৫ কেজির মতো রয়ে গিয়েছিল, যেটা আমার ফ্রিজে একদম জায়গা নিচ্ছিল না। তাই ভাবলাম একটু সেমাই রান্না করে ফেলি। আর হচ্ছে কিছু দুধ আছে আমার হাসব্যান্ডের জন্য রেখেছি ১ গ্লাস, আর আমার বেবির জন্য। এদিকে একটু চাও কিন্তু বানাচ্ছিলাম আমি, যে গরুর দুধ দিয়ে চা খাবো, এটা কিন্তু বেশ ভালো লাগে। আর দুধটা কিন্তু ফ্রিজে রেখে দিলে না তারপর ননিয়ে উঠে যায় উপরে, হলদে একটা ভাব আসে, তখন আর খেতে ভালো লাগে না। তাই একটু টাটকা টাটকাই সেমাই রান্না করে নিলাম। এদিকে আমার বেবির দুধ আছে আর আমার হাসব্যান্ডের জন্য রেখেছি। দেন এই তো দুজনে মিলে চাটা খাবো। তারপরে আমি একটু সেলাই মেশিনেও বসবো। কারণ আমার টুকটাক কাজও আছে। নরমালি হয় আমি এই টাইমটাতে একটু সেলাই মেশিনে বসি। কারণ আমার বেবির সঙ্গে আমার হাসব্যান্ড খেলা করে, তখন আমি একটু সেলাই করতে পারি। আদারওয়াইজ কিন্তু সেলাই করতে পারি না। কারণ আমার বেবিটা অনেক বেশি দুষ্টু করে তাই। আজকে আমি এখান থেকে বিদায় নিবো। আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের জন্য দোয়া করো। সকলের জন্য অনেক অনেক দোয়া থাকবে। আল্লাহ হাফেজ সবাইকে।